যদি শরীরে মানে জমে যায়, এটা যদি মানে ব্যয় না হয়, তখন মানে এই অবস্থাটা সুগারের পরিমাণ বেড়ে যাবে কেন? এরই তো উত্তর। সুগারের পরিমাণ বেড়ে যায় ব্লাডে কেন? এই দুইটা কথা জানলেই হবে। ব্লাডে সুগারের পরিমাণ বেড়ে যাইতেছে কেন? মনে বললেন স্যার? উনি আপনি বলেন। স্যার, সুগারের পরিমাণ বেড়ে যায় এই কারণে যে আমরা যে পরিমাণ এনার্জিটা গ্রহণ করি, যে পরিমাণ খাবারটা আমরা গ্রহণ করি, যেমন মনে করেন আমাদের প্রতিদিন দরকার 2000 কিলো, এখন আমি নিলাম সেখানে 3000 কিলো। এইভাবে যখন আমরা মানে প্রতিনিয়ত খাবারটা নিতেছি, নেওয়ার পরে যেটা অবশিষ্ট থেকে যেতেছে, যেটা আমরা বার্ন করতে পারতেছি না, মানে পোড়াতে পারতেছি না, এটা একটা পর্যায়ে মানে চর্বিতে রূপ নেয়া, তখন ব্লাডে এটা সঞ্চিত হয়ে যায়। মানে যার কারণে মানে তখন এই চর্বির পরিমাণটা যখন বেড়ে যায় এবং ব্লাডে অবস্থান করে, তখনই সেটা ডায়াবেটিস রূপে প্রকাশ পায়। ম্যাডামের ক্লাস করছেন? জি, ম্যাডামের ক্লাস করছেন? করছিলাম। লেখা আছে ওইভাবে বইয়ের ভাষায় তো আর শিখছি না। না, বইয়ের ভাষা তো অত দূর তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না। বাংলা সহজ ভাষায় বলে দিচ্ছে, আপনি পড়েন তো, বাংলা পড়েন। মানবদেহে ইনসুলিনের অভাবে যদি রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, তাকে ডায়াবেটিস বলে। হ্যাঁ, মানে বেশি কঠিন জিনিস না, বেশ কঠিন জিনিস না। ডায়াবেটিসের সংজ্ঞা খুব সহজ। ইনসুলিনের পরিমাণ আপনার দেখেন, মানব দেহে ইনসুলিনের অভাবে, কাছে ইনসুলিনের অভাবে, মানব দেহে যদি ইনসুলিনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, তাহলে ঠিক আছে, মানব দেহে ইনসুলিনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেল। আপনি যদি বলেন যে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় ইনসুলিনের অভাবে, তাও যদি হয় তাও হবে। শব্দ দুইটা, একটা গ্লুকোজ, একটা ইনসুলিন। বুঝতে পারছেন? একটা গ্লুকোজ, একটা ইনসুলিন। গ্লুকোজ বেড়ে যাবে কিসের অভাবে? গ্লুকোজ বেড়ে যাবে, ব্লাড সুগার বেড়ে যাবে কিসের অভাবে? ইনসুলিনটা কি? এখন আমাদের প্রশ্ন, ব্লাড গ্লুকোজ কি আর ইনসুলিন। এই প্রশ্ন ম্যাডাম উত্তর দিছে না। আমি যতটুকু বলছি এটার মধ্যে প্রশ্ন করা যাবে না, কারণ উনি যেভাবে শিক্ষা দিতেছে করেন, কাছে যদি কোনো প্রশ্ন করা থাকে তাহলে স্যারকে আমরা প্রশ্ন করব। এই কথাটা বলে গেছে স্যার, ইনসুলিন তো হচ্ছে বাহক। শরীফ ভাই বলছেন, ঠিক আছে, কেন প্রশ্ন করা যাবে না? কিন্তু ম্যাডামকে মানে এরকম প্রশ্ন করা যাবে না, আমাদেরকে বলা যায়। ওইটা তো কথা বলা যায়, ওইটা তো ম্যাডামও বলছে যে বুঝছেন কিনা আপনারা। কে বলছে এই কথা? শরীফ ভাই হয়তো বার্তা ভুল দিয়েছে বা আপনি বুঝেননি, শরীফ ভাই না। তাহলে আপনার পড়া বিষয়, হ্যাঁ যেটা বলি, পড়া বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এখানে দুইটা জিনিস আমি আপনাদের বাচ্চার মতো করে বুঝাই, ঠিক আছে? বাচ্চাদের মতো করে বোঝানোর চেষ্টা করি, যা অন্য মাধ্যমে বলা যাবে না, এরকম ভাবে বোঝানোর চেষ্টা করি। এখানে বেশি কিছু মনে করা, বেশি কিছু দরকার। এখানে দুইটা কথা প্রথম মনে রাখতে হবে, ব্যাখ্যার সংজ্ঞাতে ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যা হলো যে ব্লাড সুগার বেড়ে যাবে, অর্থাৎ রক্তে গ্লুকোজের পরিমাণ কি হবে? বেড়ে যাবে। রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? ইনসুলিনের অভাবে। ম্যাডামও লেখছে মানব দেহে ইনসুলিনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, একই কথা। শব্দ দুইটা, শব্দ কয়টা? দুইটা, ঠিক আছে? এখন আমাদের এখানে বুঝতে হবে যে ইনসুলিন কি আর ব্লাড গ্লুকোজ কেনই বাড়ে, ইনসুলিনের অভাব কেন বাড়লো, ইনসুলিন কই, ইনসুলিন কি, ইনসুলিন কি কি এটা আমাদের জানা উচিত, তাই না? আমাদের এর আগে আমি বলছিলাম পেনক্রিয়াস পড়াইছিলাম, আমাদের অ্যাপেন্ডিসাইটিস, অ্যাকুইট অ্যাবডোমিনাল লেখা আছে না, পেনক্রিয়াটাইটিস, ওই যে মোহাম্মদিয়া পজিশন দিয়ে থাকলে ওই পেনক্রিয়াস লিখবার পাশে আমাদের একটা পাতার মতো, পাতার মতো স্টমাক আছে না, এই স্টমাক এই ভাঁজের সাথে
লিভারের পাশে একটা অর্গান আছে, তার নাম হলো প্যানক্রিয়াস। কি নাম? ঠিক আছে। এই প্যানক্রিয়াস সেল থেকে একটা হরমোন নিঃসরণ হয়, ঠিক আছে। এই হরমোনটার নাম হলো ইনসুলিন। কি নিঃসরণ হয়? এই হরমোন। এখান থেকে আরো ব্যাখ্যা আছে, আলফা বিটা সেল আছে, বিটা সেল থেকে একটা হরমোন নিঃসরণ হয় যার নাম হলো ইনসুলিন। এটা একটা হরমোন। এটা কি একটা হরমোন? এর কাজ কি? এর কাজ হলো এই ইনসুলিনটা নিঃসরণ হওয়ার পরে চলে যাবে ব্লাডে, ব্লাডে গিয়ে এর কাজ হলো ব্লাডের মধ্যে যেগুলো গ্লুকোজ, এই গ্লুকোজটা কোথায় থেকে আসে? গ্লুকোজটা কোথায় থেকে আসে? এটার প্রশ্ন। গ্লুকোজ কি? খানের মধ্যে খাবার। কি জাতীয় খাবার? প্রোটিন জাতীয় খাবার, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, শর্করা জাতীয় শর্করা, শর্করা জাতীয় খাবার, যেমন ভাত, আলু, চিনি, মুরগি, মিষ্টি, এগুলো হলো শর্করা জাতীয় খাবার। আছে না? শর্করা জাতীয় খাবার, আমিষ জাতীয় খাবার, প্রোটিন স্নেহ জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার। হ্যাঁ, প্রোটিন যেটাকে বলে আমিষ, ক্যালসিয়াম আছে। ফ্যাট হলো কি? স্নেহ, এটা ফ্যাট আছে। তো এই খাবারগুলো, আর আমাদের যে লাস্ট কার্বোহাইড্রেট জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবারে লাস্ট পরিণতি হয় গ্লুকোজ। অর্থাৎ এখানে ভাত রক্তের মধ্যে যায় না। ভাত খালেও যে হবে, যে দেশের মানুষ ভাত খায় বাসে, যে দেশের মানুষ রুটি খায়। পাকিস্তানে কি প্রধান খাবার? রুটি। এরা ভাত খায় না, এরা বাসে আছে না। কোন দেশের হোল্যান্ডের প্রধান খাবার হলো আলু। কি? আলু। মানে আলু তো যা আছে খাইলে হবে, ভাতেও তাই হবে, রুটিতেও কি হবে? তাই হবে। যদি ময়দা খায় তাও হবে। মানে একই পর্যায়টা কি? একই পর্যায়টা কি? ব্লাডে যে ওটা কি হবে? গ্লুকোজ রিসিভ করবে। ব্লাড কি রিসিভ করবে? গ্লুকোজ। শর্করা জাতীয় খাবার রিসিভ করবে গ্লুকোজ। ঠিক আছে। এই গ্লুকোজটা রক্তের মধ্যে ভাসমান। এই গ্লুকোজটা কি থাকে? রক্তের মধ্যে ভাসমান, মিশে যায়, আর রক্তের মধ্যে মিশে যায়। শর্করা জাতীয় যত খাবার খাবেন, এই খাবারটা গ্লুকোজ হয়ে রক্তে থাকবে। ঠিক আছে। এই ইনসুলিনের কাজ হলো এই গ্লুকোজটাকে সেলের ভিতরে প্রবেশ করানো। এই ইনসুলিনের কাজ হলো কি? সেলের ভিতরে প্রবেশ করা। বুঝতে পারছেন? এই গ্লুকোজের কাজ কি? ইনসুলিনের কাজ হলো গ্লুকোজগুলোকে সেলের ভিতরে প্রবেশ করানো। ঠিক আছে। যখন সেলের ভিতরে প্রবেশ করাবে তখন আমরা শরীরে এনার্জি পাবো। আর যদি না থাকে তাহলে আমরা কি এনার্জি পাবো না। ঠিক আছে। আমরা যখন খুব ক্ষুধা লাগে দেখবেন যে আমাদের গা মাথা শরীর হাত পা কাঁপে না? আপনি একটা মিষ্টি খাবেন, সাথে সাথে দেখবেন যে আপনার ক্ষুধার ভাব কমে গেছে। এক গ্লাস চিনি খাবেন, ক্ষুধার ভাবটা কি হবে? কমে যাবে। ঠিক আছে। তাহলে এই যে গ্লুকোজ, এই গ্লুকোজটা শরীরের মধ্যে যে এনার্জি আনে, আমাদের শরীরে কি আনে? এনার্জি। ঠিক আছে। তাহলে এই কাজটা করে গ্লুকোজটাকে সেলের মধ্যে প্রবেশ করানোর কাজটা করে কে? ইনসুলিন। কোন কারণে, যেগুলো কারণ ম্যাডাম লিখছে, যদি এই ইনসুলিনের পরিমাণ কি হয়ে যায়? ইনসুলিনের পরিমাণ কি হয়ে যায়? এখানেই প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, কমে গেছে। ঠিক আছে। এই কমে গেলে তখন কি হবে? এই গ্লুকোজ গুলা, আমি তো খাওয়া বন্ধ করিনি, খাওয়া বন্ধ করছি, আমার ভাত রুটি খাওয়া এগুলো ঠিক আছে না? এই পর্যায়টা কি আছে? ঠিক আছে। আমার কি সাপ্লাই ঠিক আছে, কিন্তু বাহকটা এক্সপোর্ট যেটা আমাদের, কিন্তু ইম্পোর্ট যেটা আমাদের খাবার ঠিক আছে, কিন্তু এটাকে যে কাজে লাগাবে সেই জিনিসটা কম হয়ে গেছে, কমে গেছে। ঠিক আছে। কমে গেলে হ্যাঁ, তখন এটা কোথায় থাকবে? রক্তের মধ্যে থাকবে। তখন আমরা ব্লাডটা মেপে দেখি আপনার ব্লাডের মধ্যে কি আছে? গ্লুকোজটা আছে। এই গ্লুকোজের মাত্রা যেটা দিছে 7.8, এই মাত্রা তখন যদি বেশি হয়ে যায় তখন বোঝা যাচ্ছে যে ইনসুলিনটা কি হয়েছে? কম পড়ে গেছে। ইনসুলিনটা কাজ করতেছে না। ইনসুলিনের কমের কারণে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ কি হয়েছে? বেশি। অর্থাৎ আমরা তখন বলি ইনসুলিনের অভাব হয়েছে। ইনসুলিনের কি হয়েছে? অভাব হওয়ার কারণে রক্তের মধ্যে গ্লুকোজ কি হইতেছে? বেশি। রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে। তখন আমরা বলি যে মাত্রায় গ্লুকোজটা থাকা দরকার ছিল তার চেয়ে কি হয়েছে? বেড়ে গেছে। এই টার্মটাকে বলা হয় হাইপারগ্লাইসেমিয়া, আর হাইপারগ্লাইসেমিয়া টার্মটাকে বলা হয় ডায়াবেটিক্স। হাইপারগ্লাইসেমিয়া লিখছে মনে হয় ম্যাডাম,
গ্লাইসেমিয়া। মিয়া অর্থ ব্লাড, হাইপার মানে বেশি, গ্লাইস মানে গ্লুকোজ। হাইপার মানে বেশি, মিয়া মানে রক্ত, রক্তে গ্লাইকোজের পরিমাণ বেশি। আর রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি মানে কি? ডায়াবেটিস। হাইপারগ্লাইসেমিয়া। ঠিক আছে, খুব কঠিন কথা। এখান থেকে দুইটা শব্দ, একটা হলো ইনসুলিন। কি ইনসুলিনটা পেনক্রিয়াস নামক একটা আমাদের অর্গান আছে, এখান থেকে ইনসুলিন নামক একটা হরমোন। ইনসুলিন কি একটা হরমোন, ঠিক আছে। এই পেনক্রিয়াস থেকে পেনক্রিয়াস জুস বের হয়, আরো কিছু বের হয় এখান থেকে। একটা হরমোন, একটা সেল থেকে হরমোন মিশ্রণ হয়, তার নাম হলো ইনসুলিন। আর ইনসুলিনের কাজ হলো শরীরের মধ্যে যত ধরনের যে ব্লাড গ্লুকোজ আছে, ব্লাডে যে গ্লুকোজ গুলো থাকে, সেই গ্লুকোজ গুলোকে সেলের ভিতরে প্রবেশ করানো, সেলের ভিতরে প্রবেশ করানো। একটা প্রশ্ন আছে, মানে আমরা তো পড়তেছি যে ডায়াবেটিস মানে হচ্ছে ইনসুলিনের অভাবে হয়, কিন্তু মানে আমরা যখনই খাবার খাই তখনই তো ইনসুলিন আসে। ইনসুলিন এটা বিদ্যমান থাকে, গ্লুকোজ আসে তখন খাবার খাওয়া। না স্যার, মানে যখনই আমরা খাবারটা গ্রহণ করি, গ্রহণ করার সাথে সাথেই তো মানে ইনসুলিনের পরিমাণটাও বাড়ে। ইনসুলিন নির্দিষ্ট স্যার আমি বিষয়টা শেষ করি। মানে ইনসুলিনের কাজটা তো হচ্ছে যে গ্লুকোজকে মানে সেলের ভিতরে প্রবেশ করানো। এখন ইনসুলিনটা কেন আসে শরীরে? ইনসুলিনটা তো মূলত আসে আমরা যখন খাবারটা গ্রহণ করি। না ওইটা আছে গ্লুকোজ খাবারের মাধ্যমে। শেষ করি আমরা শেষ করতে, মানে যখন আমরা খাবারটা গ্রহণ করি, খাবার গ্রহণ করার সাথে সাথে ইনসুলিনটা তখন মানে কুদরতি ভাবে, অর্থাৎ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন এভাবে যে ইনসুলিনটা তখন আমাদের শরীরে আসে। কেন আসে? ওই খাবারটাকে সেলের ভিতরে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আমি যখন বারবার খাচ্ছি তখন তো ইনসুলিনের পরিমাণ বাড়তেছে, ইনসুলিনের পরিমাণ তো কমতেছে না। তাহলে মানে আমি যে কথাগুলো বলছি এগুলো হচ্ছে মানে ডক্টর জাহাঙ্গীর কবিরের ভিডিওগুলো দেখে আমি যেটা বুঝতে পারছি। তাহলে মানে ইনসুলিনের পরিমাণ তো আমাদেরকে প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে, আমরা খাবার গ্রহণ করতেছি, বারবার ইনসুলিন বাড়তেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে জায়গায় যে সেলে যেখানে গ্লুকোজটাকে ঢুকাবে সেই জায়গা হচ্ছে সমস্যা, কারণ পর্যাপ্ত পরিমাণ সেখানে চর্বি আছে। পর্যাপ্ত পরিমাণ চর্বি থাকার কারণে সেই সেলের মধ্যে মানে আমার নতুন করে আর গ্লুকোজ ঢুকানোর মতো সুযোগ নাই। একদিকে হচ্ছে ইনসুলিন বাড়তেছে, অপরদিকে আমার সেলে গ্লুকোজ ঢুকানোর মতো সুযোগ নাই। তখন মানে আমার সেল ব্রেনকে মানে পাঠাচ্ছে, সিগন্যাল পাঠাচ্ছে যে আমার খাবার দরকার, হ্যাঁ, বা ইনসুলিনের আবার দরকার। ব্রেন আবার ইনসুলিনকে বলছে যে মানে ইনসুলিন দরকার, তখন আবার প্যানক্রিয়াস ইনসুলিনটা মানে বারবার পাঠাচ্ছে। তাহলে ইনসুলিন সেক্ষেত্রে ব্যর্থ হচ্ছে। তাহলে ইনসুলিন সেক্ষেত্রে ব্যর্থ হচ্ছে, আবার ইনসুলিনের পরিমাণ বাড়তেছে। তাহলে আমার ইনসুলিনের পরিমাণ বাড়া অবস্থায় তো আমার ডায়াবেটিস হতে পারে। তাহলে কম অবস্থায় কি হবে? কম অবস্থায় যেটা ইনসুলিন, যেটা সংজ্ঞা, মেন সংজ্ঞা হলো ডিফিসিয়েন্সি অফ ইনসুলিন। ঠিক আছে, যেখানে ইনসুলিন বাড়ায় কিন্তু এখানে ফ্যাটের কারণে গ্লুকোজটা কি করতে না, ঢুকতে পারে না, সেলে ঢুকতে পারে না, ফ্যাটের কারণে গ্লুকোজটা ঢুকতে পারে না। সেই সংজ্ঞাতে তারপরে ইনসুলিনও কিন্তু সেখানে ইনসুলিনের যে কাজ করতেছে, ঢুকানোর জন্য যে কাজটা করতেছে, এখানে যে ইনসুলিন, তখন হরমোন ইনসুলিন যে বেড়ে থাকতেছে বডিতে তা কিন্তু না। যখন ইনসুলিনের কাজ নেই তখন কিন্তু ইনসুলিন আর নিঃসরণ হওয়া শুরু করবে না। এটা তো স্যার চূড়ান্ত পর্যায়ে, যখন প্যানক্রিয়াসের কাজটা শেষ হয়ে যাবে তখন এটা তো স্যার এমন এক পর্যায়ে যে মানে ইনসুলিন বারবার আসতে আসতে এমন হইবে যে প্যানক্রিয়াস আর ইনসুলিন আর প্রোডাকশন করতে পারতেছে না। সে বুঝতেছে যে আমার, কিন্তু স্যার প্রাথমিক পর্যায়ে তো আমার ইনসুলিনের ঘাটতি হচ্ছে না। আমার যখন প্রথমে ডায়াবেটিসটা হচ্ছে তখন তো আমার ইনসুলিনের ঘাটতির কারণে হচ্ছে না। আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে আমরা যে সংজ্ঞাটা পড়লাম যে ইনসুলিনের ঘাটতির কারণে আমাদের ডায়াবেটিস হচ্ছে, আমার কাছে তো মনে হচ্ছে যে বরং চর্বির কারণে আমাদের সেলের মুখগুলা যখন বন্ধ হয়ে যায় তখন আমাদের মানে ইনসুলিনের পরিমাণ। এখন আপনার যে সংজ্ঞা, বইয়ে যে সংজ্ঞাটা আছে এটা আপনার স্যার এগুলো তো হচ্ছে মানে আমরা ওই মানে আগের যে সংজ্ঞাগুলো সেগুলো মেডিসিন বইয়ে, বর্তমানে তো এগুলো ধ্যান ধারণা অনেক পরিবর্তন হচ্ছে। কিন্তু আগের যে সংজ্ঞা, মেডিসিন বইয়ে যে সংজ্ঞাটা আছে সে কথা। আমি তো আপনার যে ফ্যাটের কারণে বলছেন সেটাকে আপনাকে যে আমি পুড়িয়ে দিছি তা কিন্তু না। আপনি যে বলছেন যে হয় নাই, আপনি যে কথা বলছেন যে ফ্যাটের কারণে, সেটা কিন্তু যে একবার হয় নাই তা কিন্তু না।
কিন্তু মূল সংজ্ঞা থাকে এটা। এখন আমরা যদি বোঝার চেষ্টা করি, এটা হলো আরো ভিতরে, আরো যেহেতু ডক্টর জাহাঙ্গীর স্যারের যেগুলো দেখছেন, উনি একজন ডায়াবেটিস স্পেশালিস্ট, ঠিক আছে? এবং স্যার, মানে ম্যাডামে যে ক্লাসটা করাইছিল, ম্যাডামের ক্লাসের মধ্যে কিন্তু যখন কোন কোন কারণে ডায়াবেটিস হয় তখন কিন্তু ওই প্রকারভেদের মধ্যে কিন্তু ওই তিনি ওই যে কারণের মধ্যে লিখে দিয়েছেন, কারণ একটা ছিল এর মধ্যে চর্বি বৃদ্ধি। চর্বি বৃদ্ধি আছে, ওবিসিটি এর তো থাকবে। ওইটা যে ম্যাডামে বুঝাইছে না, তারা ম্যাডাম কিন্তু বুঝাইছে ওটা ঠিকই যে ওইটা একটা প্রকারভেদ আছে। হ্যাঁ, এখন আমি আপনাকে বললাম এটা হলো মেকানিজম। এটা কি ইনসুলিনের অভাবে হইতে আপনি পারে, যে আবার একটা বললেন, এটা হলো একটা মেকানিজম। ডায়াবেটিস রোগের একটা কি মেকানিজম, মানে এই রোগটা কিভাবে হইতে পারে। এখন যারা বংশগত আছে, যার শরীরে ফ্যাটের পরিমাণ নাই, ঠিক আছে, ফ্যাটও কম, তারও তো ডায়াবেটিস হইতেছে। এর ক্রিয়াটা হলো মেকানিজম, জেনেটিক যেটা জেনেটিক। এটা তো মেকানিজম। এটা এক একটা রোগের যে মেকানিজমটা আছে, এই প্রক্রিয়াতে তার ডায়াবেটিস হইতেছে। এটা হলো রোগের যে তার কারণের উপর ভেরিয়েশন করতে পারে। কারণের উপর কি হবে তার পার্থক্য, মেকানিজমটা তার কি হবে পাল্টে যাবে। মেকানিজম কি হবে তার শরীরে ইনসুলিনের পরিমাণে বেড়ে যেতে পারে যখন ফ্যাটটা তার সিগন্যাল দিতেছে, বারবার সিগন্যাল দিতেছে। হরমোন হলো এমন একটা জিনিস, এটা কেউ কারো হাত নাই। হরমোন এমন প্রোডাকশনের একটা জিনিস যার কারো উপর তার উপর কোনো হাত দেওয়া যাবে না। যখন এটা দরকার হবে, যেমন মহিলা প্রেগনেন্ট হয়েছে তখন তার হরমোনের কিছু কিছু হরমোন আসতে হবে। এটা হলো আল্লাহ প্রদত্ত। এর উপর আপনি কাটা সিরাপ করে যদি সব কিছু করে ফেলেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। তেমনি হরমোন একটা আলাদা জিনিস, এটা আল্লাহ তাআলা তাকে সিগন্যাল, তার দরকার হইতেছে সে প্রোডাকশন হইতেছে, যার দরকার হয়েছে কি তার প্রোডাকশন। একটা মেয়ে, একটা ছেলে মানুষ, যখন তার একটা ছেলে মানুষ বড় হবে, তার দাড়ি মোছ এগুলো তো উঠবেই, কিন্তু মেয়ে মানুষ কি উঠবে না। যখন বয়স হইতেছে তখন সিগন্যাল চলে আসতেছে, ঠিক আছে? এখন যদি কারো না উঠে, কেউ উঠাতে পারবে জোর করে না স্যার, ওইখানে যা, ওইখানে যা, ইনজেকশন অপারেশন করে, এরকম আছে না অপারেশন করে? স্যার এরকম আছে, অনেক বাটপারি করে, মানে এক সপ্তাহ সমাধান। ঠিক আছে, এখন আপনাকে যে নরমাল সংজ্ঞা, এই সংজ্ঞাটা আমি বুঝাই দিলাম, যে সংজ্ঞাটা লেখা আছে, এই সংজ্ঞাটা বুঝতে পারছেন কি সেটা বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ স্যার, ডায়াবেটিস হলে কি সমস্যা হতে পারে, মানে সমস্যাটা কি, মানে কি করতে দিতে পারে শরীরে? ডায়াবেটিস হলো মাদার অফ ডিজিজ, বুঝতে পারছেন? সকল রোগের মা। এখন বুঝে সকল রোগের মানে ডায়াবেটিস হয়ে গেছে মানে কি আপনি সব দিকটা রিস্কে আছে, সব দিকটা কি আছে রিস্কে আছে। আসেন আমার পড়াই আসেন। এতক্ষণে আসলাম স্যার। নাক কান নাক কান গলা, ইএনটি যে রোগ আছে এই রোগ সমূহ আমরা বলবো নাক কান গলা, নাক কান গলা। তাহলে স্যার আমরা এখানে নাক কান গলা লিখে দিই। ইয়ার নোজ থ্রোট, ইয়ার নোজ থ্রোট, যারা ইএনটি স্পেশালিস্ট, ঠিক আছে? এখন আমরা আলাদা আলাদা অর্গানের উপর যে ডিজিজ গুলো আছে এই ডিজিজ গুলো শেষ করব, ঠিক আছে? নাকের রোগ সমূহ, কানের রোগ সমূহ, তারপরে গলা, এই নাক কান গলা দিলে, তারপরে দাঁতের রোগ সমূহ কি কি আছে, এইভাবে এই কিছু অঙ্গের মধ্যে যে সব রোগগুলো আছে এই রোগগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এখন দেখেন নাকের রোগ সমূহ। যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? রাইনাইটিস, সর্দি, 2 নাম্বার ইপিস্ট্যাক্সিস, সর্দি, নেজাল পলিপ, আর এই স্যার ইপিস্ট্যাক্সিস, এক্সিস, রাইনাইটিস,
নেজাল পলি, নাকে অংশ বৃদ্ধি, সাইনোসাইটিস, এটা হলো নাকের, বুঝা গেছে? স্যার টিআই ইএস হবে নাকি না শুধু টিআইএস ওই যে লাস্টেরটা স্যার 4 নম্বর টিআইএস নেই না টিআইএস IDIS সাইনোসাইটিস, মানে নাকের প্রবলেম ঠিক আছে? হ্যাঁ সাইনোসাইটিস পড়া পড়াবো ঠান্ডা লাগবে কি নাকের আশেপাশে যে সাইনাস গুলো আছে সাইনাস গুলোতে প্রদাহ যদি প্রদাহ হয় তখন তাকে সাইনোসাইটিস। এইটা এগুলো একটা 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 করে আমরা পড়ে আসবো, একটা একটা করে ট্রিটমেন্ট লিখবো, ঠিক আছে? সর্দি কাকে বলে, সর্দি কি কারণে হয়, ট্রিটমেন্টটি এটা আমরা দেখব, ঠিক আছে? সর্দি কাকে বলে? নাকের কৈশিক ঝিল্লি, সর্দি সর্দি নেই, সর্দি আলাদা করে এখন পয়েন্ট করেন, পয়েন্ট করে আমরা সর্দি কি কি কারণে হয় কৈশিক ঝিল্লি, ঝিল্লি আমি বলে দেব, নেজাল মিউকোজা বলি যেটাকে আমরা, ঝিল্লি এর ইরিটেশনের কারণে, ইরিটেশন কারণে যে তরল পদার্থ নির্গত হয়, যে তরল পদার্থ এল ডবল আর নেই স্যার, আই ডবল আর আই ডবল আর আই নির্গত হয় তাকে সর্দি বলে। দিল্লিতে কি কৈশিক ঝিল্লি, ইরিটেশন যেটাকে আমরা বলি নেজাল মিউকোজা, নেজাল মিউকোজা, নেজাল মিউকোজার ইরিটেশনের কারণে, ইরিটেশন অফ নেজাল মিউকোজা due to fluid, secretion of fluid. নেজাল তাহলে বানাটা বুঝা নেজাল মিউকোজা, এ মিউ এটা বোঝা যায় না, নেসা নেজাল এ মিউ সি ও এস এ মিউকোজা বলি আমরা, যেটাকে বলতেছি কৈশিক ঝিল্লি। হ্যাঁ, কি কি কারণে হয় আমি বলতেছি। এক, অ্যালার্জিক রিঅ্যাকশন, অ্যালার্জিক রিঅ্যাকশন। দুই, ভাইরাল ইনফেকশন। ভাইরাল ইনফেকশন, তিন, সিজনাল সেল।
অ্যালার্জি জনিত ভাইরাস ইনফেকশন, ভাইরাসের সংক্রমণ, আক্রমণ, সিজনাল চেঞ্জ, ঋতুর পরিবর্তন। বাংলা লিখে দেবে এখন থেকে। স্যার তরল পদার্থের নাম কি স্যার? যে তরল পদার্থ বাইর হয় শ্লেষা, শ্লেষা, গ্রাম অঞ্চলে বাটাতে ইংলিশ হয়। আশা কিছু না আসুন ওই সময় তো কোয়েকশন না আশা দেওয়া না। মানে এখানে শেষ করে তাড়াতাড়ি ওই মূর্খ যে মানুষেরা বলে আমার তরল পদার্থ স্যার ভাইরাসের কি আক্রমণ না ভাইরাসের সংক্রমণ বা আক্রমণ দিলে সিজনাল ঋতুর পরিবর্তন। বাংলা লিখে তাড়াতাড়ি করে বাংলা লিখে স্যার একটু আগে বুঝেন, আগে প্রথম সংজ্ঞাটা হয়েছে না, লেখা হয়েছে না, কারণ তিনটা কারণ। আক্রমণ বা সংক্রমণ, সংক্রমণ লেখেন সবচেয়ে সুন্দর হয় সংক্রমণ। অ্যালার্জি জনিত স্যার সিজনাল চেঞ্জের বাংলা কি লেখা? ঋতু পরিবর্তন বা সময়ের পরিবর্তন। ঠান্ডার সময় একটু বেশি না, ঠিক আছে? সবাই জানি, আমরা সবাই বুঝি সর্দি কাকে বলে, সবাই আমরা ঠিক আছে, সর্দি কাকে বলে সবাই আমরা জানি। লেখা শেষ। আর সময়ের ঋতুর পরিবর্তন, ঋতু সিজন, সিজন মানে কি? দেখেন রাইনাইটিস, নাকের ভিতরে মিউকোজা আছে, নরম যে ইয়াটা থাকে তাকে বলা হয় নেসাল মিউকোজা। এই নাকের এই চামড়া, নাকের যে ভিতরে যে মাংসটা আছে খুব নরম, খুব কি নরম, ঠিক আছে, খুব নরম। এই নরম গুলোকে বলা হয় নেজাল মিউকোসা, নেজাল মিউকোসা, কৈশিক ঝিল্লি বা নেজাল মিউকাস মেমব্রেন বলা হয়। মিউকাস মেমব্রেন, এই ঝিল্লির কিসের কারণে? ওই মিউকোসা মেমব্রেনের ইরিটেশনের কারণে। কিসের কারণে? ইরিটেশন মানে অস্বস্তির কারণে, ঠিক আছে? এই অস্বস্তি কেন হয়? এই যে এখান থেকে অ্যালার্জিক রিঅ্যাকশন, অ্যালার্জিক রিঅ্যাকশন, কারো ধুলাবালি, কারো ফুলের রেণু, কারো যদি ওই কোনো পশমের লোম বা এগুলোর মধ্যে যায়, তখনই সাথে সাথে ওই মিউকাস মেমব্রেন, নেজাল মিউকোজাল মেমব্রেন, মেমব্রেন মানে পর্দা বা কৈশিক নালী বা ঝিল্লি যেটাকে বলি পর্দা, এই নেজাল মিউকোজা মেমব্রেনটা কি হয়? ইরিটেট হয়, ঠিক আছে? যেমন শুকনা ছিল, এই শুকনা আর থাকে না, সাথে সাথে ইরিটেশন হয়। আর ইরিটেশন হলে তখন এই নাক দিয়ে কি ধরে? পানি ধরে। নাক দিয়ে যে পানি বা তরল পদার্থ নিঃশ্বাস হয়, যে শ্লেষা নিঃশ্বাস হয়, তাকে সর্দি বলা হয়। তাকে কি বলা হয়? সর্দি। কি কারণে হয়? অ্যালার্জিক রিঅ্যাকশন। কি কারণে হয়? অ্যালার্জিক রিঅ্যাকশন, ভাইরাল ইনফেকশন, এরপরে সিজনাল চেঞ্জ, এছাড়া অন্যান্য যে কোনো কারণে হতে পারে, ঠিক আছে? এখন চিকিৎসা দিব নাকি না লক্ষণ দিব? সর্দি লক্ষণ লাগবে? সর্দির লক্ষণ নাকটা পানি ধরে, মাথা ব্যথা থাকে, নাক বন্ধ থাকে। যদি লিখানের লক্ষণ লিখা নিন কয়েকটা, তারপরে ঠিক আছে? কি নাক দিয়ে পানি পড়ে, রানিং নোজ বলি আমরা, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ থাকা, বন্ধ থাকে, মাথা ব্যথা থাকে, শরীর ম্যাজ ম্যাজ করে, ম্যাজ ম্যাজ করা ইত্যাদি। এরপরে নাক দিয়ে পুজ আসে, আর পুজের মতো সর্দি আসে যেরকম বলে।
রিসার্চ পুজ আসা পুজের মতো যেটা আসে এটাই বলা হয় গ্রাম্য ভাষায় তাহলে কি ম্যাথ পেজ নাকি হ্যাঁ ম্যাথ পেজ ম্যাথ কাপড়া ঠিক আছে আবার লিখলেন ট্রিটমেন্ট এই সহজ এগুলো ট্রিটমেন্ট লিখলেন এখানে প্রথম ট্রিটমেন্ট হলে একটা অ্যান্টিহিস্টামিন দিবেন ট্যাবলেট ফেক্সো 120 mg বা 60 হ্যাঁ বড় মানুষ নিয়ে বড় জেনেরিক নাম হলো ফেক্সোফেনাডিল ফেনাডিল এটা গ্রুপ নাম 120 কি পড়ের বয়স 15 এর উপরে তাহলে দেওয়া হয় হ্যাঁ একটা করে 7 দিন বা 10 দিন আর 60 দিনের দুই বেলা কয় দিন স্যার 60 দিনের দুই বেলা 10 দিন 5 থেকে 10 দিন যদি 60 দেন 60 দিলে দুই বেলা 60 দিলে কয় বেলা দুই বেলা আর 120 দিলে এক বেলা 60 mg দিলে দুই বেলা মনে রাখেন 60 mg দিলে দুই বেলা আর কোন দিলে এর সাথে যদি নাক বন্ধ থাকে নাক বন্ধ থাকলে একটা ড্রপ নেসাল ড্রপ এন সলো পাওয়া যায় অথবা আফরিন পাওয়া যায় ডক্টর ফোন করে স্যার হ্যাঁ ডক্টর ফোন করে গ্রুপটা মনে নেন এন সলো অথবা নেসাল ড্রপ এন্টাজল আছে ডাইনোজল আছে এন্টাজল আছে আফরিন নেসাল ড্রপ এই আফরিনটা বাচ্চাদের ব্যবহার করতে পারবেন আফরিন এন সলো অথবা এন্টাজল নেসাল ড্রপ এন্টাজল নেসাল নেসাল ড্রপ এন সলো এন্টাজল আফরিন আফরিন পাওয়া যায় আফরিনটা বাচ্চাদেরও ব্যবহার করতে পারে হ্যাঁ 2 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার বা 4 বারও ব্যবহার করা যায় স্যার এনসোলো এন্টাজল নেজাল ড্রপ এটা কি মানে একই ইয়াটা পরিবর্তন আছে দাদার পরে কি স্যার দেয়া কোনটা দাদার পরে এন্টাজল নেসাল ড্রপ এটা লেখা লাগে তারপরে দিনে 2 থেকে 3 বার এন্টাজল আফরিন ওটা লেখা নেই এই ড্রপটাও লিখছি জি স্যার এটা স্প্রে আছে স্প্রে আছে এরপরে যদি মাথা ব্যথা থাকে তাহলে প্যারাসিটামল ইসি 500 মাথা ব্যথা জ্বর এখন এই মাথা ব্যথা জ্বর যদি 3 দিনের বেশি হয়ে যায় তখন তাতে আমরা একটা অ্যান্টিবায়োটিক যোগ করে দিই ঠিক আছে যদি 3 দিনের বেশি হয়ে যায় তাহলে একটা অ্যান্টিবায়োটিক যোগ করে দিই স্যার প্যারাসিটামল 2 ফুট আছে ও না এটা এখন মনে রাখবেন প্যারাসিটামল ঠিক আছে এর সাথে যদি 2-3 দিন হয়ে যায় জ্বর যদি 2-3 দিন পার হয়ে যায় তখন একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেব না পিসি পিসি বলি ঠিক আছে সমস্যা নাই পিসি হলে প্যারাসিটামল প্লাস কেপিন না হ্যাঁ ঠিক আছে এটা প্যারাসিটামল পিসি তে আমরা প্যারাসিটামল বলি পিসি প্লাস দিলে ট্যাবলেট আছে অ্যান্টিবায়োটিকটা দিব যদি এখান থেকে 3 দিনের বেশি হয় 3 দিন 4 দিন পর হয় সাথে জ্বর আছে অ্যান্টিবায়োটিকটা কোনটা দিন স্যার অ্যান্টিবায়োটিক অ্যামোক্সিসিলিন ক্যাপসুল করবেন ক্যাপসুল মিনিমাম 3 দিন দিলে বসা অ্যামক্স বা মক্স
অ্যামোক্সামে পাওয়া যায় 500 mg অ্যামোক্সাসিলিন অ্যামোক্সাসিলিন 3 বেলা 7 দিন। মক্সিসিলিন আছে, মক্সিসিলিন বিভিন্ন নামে পাওয়া যায়। অ্যামোক্সামে পাওয়া যায় ক্যাপসুল। নরমালটা শুরু করতে পারেন, এছাড়া দিতে পারেন সেফটিন দিতে পারেন। এর ইনফরমেশন অবশ্য দিব। বড়দের ট্রিটমেন্ট স্যার দিয়েছেন, ছোটদের ট্রিটমেন্ট স্যার বাচ্চাদের ট্রিটমেন্ট ছোট বাচ্চাদের 3 হবে ডোজটা বেশি। রোজটা পেয়ে স্যার বাচ্চাদের ডোজ আমি দিয়ে দেব। স্যার, যদি বাচ্চাদের হয়, বাচ্চাদের ক্ষেত্রে ছোট বাচ্চাদের ডোজ আমি বুঝাচ্ছি, প্যারাসিটামল, ঠিক আছে? ছোট বাচ্চাদের ডোজে ভেজাল আছে। মনে করেন প্যারাসিটামল দিবেন একটা ছোট বাচ্চাদের, আর একবার ডোজ ইসি বড়দের তো শেষ। সাইডে শেষ এটা শেষ। আচ্ছা শেষ হইলে গ্যাস তো লাগবে। ঠিক আছে, আমি আপনাদের বলি পেডিয়াট্রিক ডোজটা আলাদা হবে। পেডিয়াট্রিক ডোজটা কি হবে? আলাদা। বাচ্চাদের ডোজটা আলাদা হবে। শিশুদের লেখা আছে শিশুদের। এখন আমি আজকে অন্তত প্যারাসিটামলের ডোজটা শিখেন, তাহলে বুঝবেন যে কতটুকু আপনাদের নলেজ থাকবে। পিসি প্যারাসিটামলের বাচ্চাদের ডোজ, সিটামল পেডিয়াট্রিক ডোজ বলুন। পি ডোজ বুঝতে পারছেন? কি ডোজ? মানে পেডিয়াট্রিক ডোজ। পেডিয়াট্রিক মানে শিশু। পেডিয়াট্রিক মানে হলো শিশু। ঠিক আছে, পেডিয়াট্রিক মানে কি? শিশুদের ডোজ 12 থেকে 15 mg পার কেজি পার ডোজ। জান এটা শিখতে পারলে আজকে ক্লাসে মর্মতা চলে আসবে। লেখা নেন, পারে আপনারা বার চলে যান, বার এটা কি ডোজ স্যার? লিখছে 12 থেকে স্যার 12 থেকে 15 mg আর কেজি মানে কি স্যার? পার ডোজ মানে প্রতি ডোজ, প্রতি। ঠিক আছে, আরেকটা আমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ লিখছেন নি এভাবে লিখছেন। এটা যদি শিখতে পারেন তাহলে আজকে ক্লাসে ঠিক আছে। এভাবে প্রত্যেকটা ডোজ আছে, আমি বলছি পার কেজি পার ডোজ, পার কেজি পার ডোজ মানে 1 কেজিতে 1 ডোজ, 1 কেজিতে প্রতি বেলা। ঠিক আছে, এখন আমরা জানি যে প্যারাসিটামল 1 চামচ বুঝেন? 1 চামচ সমান কত 5 ml। ঠিক আছে, 5 ml সমান 120 mg। 20 mg। ঠিক আছে, এখন এই ডোজের এখানে লেখেন TDS, সংক্ষেপে লিখে দেন, বা 4DS QDS। কি লিখবো স্যার? ওই ডোজের পাশে লিখবেন যে 1 চামচ সমান এই ডোজের এখানে ব্র্যাকেট দেন, ব্র্যাকেটে লিখবেন TDS। আমি এর আগে লিখেছিলাম, আর হলো অথবা QDS। QDS ওয়াটার হ্যাঁ, 3 বার অথবা 4 বার ডোজটা ওই পাশে লিখে রেখে ভাই। ঠিক আছে, QDS বা TDS বা TDS মানে এটা সংক্ষেপে লিখে দিলাম। আপনি TDS মানে হচ্ছে 3 বার, আর QDS মানে 4 বার। 1 ml সমান 20 mg। হ্যাঁ 1 ml সমান 20 mg। হ্যাঁ 1 ml সমান 20 mg। 5 ml সমান 120 mg। 1 চামচ সমান 5 ml, 5 ml সমান 120 ml। তার মানে 1 ml তার মানে স্যার আমরা এক ml কি অত? 1 চামচ প্যারাসিটামল 25 ml। 1 চামচ ওষুধে 120 ml প্যারাসিটামল থাকে। হ্যাঁ এইটাই হ্যাঁ, সুন্দর সহজ। যত সহজে বুঝতে পারবেন, বেশি ভেজালের দিকে যায় না। আমি বলি আপনাদের সহজ ভাষায়, 1 চামচ, যত বিশ্বে 1 চামচ আছে, 1 চামচ সমান 5 ml। 1 চামচে 5 ml ওষুধ থাকে। ঠিক আছে,
এক চামচ সমান সমান যদি কেউ সিরাপ দেয় তাহলে বলবেন এক চামচ সমান কত 5 ml। ঠিক আছে, এই 5 ml দেখেন কতগুলোতে লেখা থাকে যে 20 ml পানি মিশাবেন, বলে না? জি জি চামচ লেখা থাকে, তাহলে কত চামচ হবে? 4 চামচ। ঠিক আছে, এখান থেকে পড়ে যা, তারপর আবার ফর্ম করে যে কি হবে, এক চামচ সমান 5 ml। ঠিক আছে, এই 5 ml এ কতটুকু ওষুধ থাকে? 120 ml। আর ট্যাবলেট হয় কত? 500 ml। ট্যাবলেট হয় কত? 500 ml। ঠিক আছে, ট্যাবলেট হয় কত ml? 500 ml। এখন এটা আপনার সিরাপের গায়ে লেখা থাকে, প্রত্যেকটা সিরাপের গায়ে লেখা আছে প্রতি 5 ml এ এত মিলিগ্রাম আছে, প্রত্যেকটা সিরাপের গায়ে লেখা আছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের মুখস্থ করার দরকার না, এটা আমাদের সিরাপের গায়ে লেখা থাকে। ঠিক আছে, এখন আমরা একটা বাচ্চাকে যখন একটা প্যারাসিটামল দিতে যাব তখন বাচ্চার মাকে বলতে হবে যে এত চামচ ওষুধ খাওয়াবে, নাকি অন্য কোনো কথা না যে এত মিলিগ্রাম এই জন্য। আমাদেরকে বুঝতে হবে চামচটা দিতে হবে, কি দিতে হবে? চামচটা ভাগ করে দিতে হবে, যে আধা চামচ না 1 চামচ না 1 চামচ না 1.5 চামচ না 2 চামচ। সেটা তো বয়সে ক্ষেত্রে ডিফারেন্স করে দিতে স্যার। হ্যাঁ, বাচ্চার বয়সে বয়সের ক্ষেত্রে না, এই যে কেজি 12 থেকে 15 ml দুই ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, আমাদের দেশে যেটা চলে পার কেজিতে, আমাদের দেশে চলে কিসে? পার কেজিতে। আর আরেকটা আছে হলো বডি মাইটার, তারপরে কি বলে এটাকে? আয়তন, বডি হাই পার হাইট, তারপরে বডি, এটাকে কি জানো ভুলে গেলাম, ওটা মেপে তারপরে দেওয়া হয়। ঠিক আছে, আমরা সহজে আমাদের দেশে যেটা চলে সেটা হলো পার কেজিতে ওষুধটা চলে। ঠিক আছে, এখন এটা প্রত্যেক কেজিতে 15 থেকে 12 থেকে 15, 12 থেকে কি আছে? 15। আমি বলি কোন বই দেখবেন 10 থেকে 15, কোন জায়গাতে দেখবেন অনলি 15, অনলি 15 কেজি। আর আপনাদের সুবিধার্থে আমি 12 থেকে 15 দিলাম, তাহলে 12 থেকে কি আছে? 12 আছে, 13 আছে, 14 আছে, 15 আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এখন দেখেন এই 12 থেকে 15 এমজি পার কেজি মানে কি? প্রতি কেজিতে। পার কেজি মানে কি? প্রতি কেজিতে। পার ডোজ মানে প্রত্যেক বেলা। পার ডোজ মানে কি? প্রত্যেক বেলা। প্রত্যেক বেলা। বেলা। এখন আমাদেরকে জানতে হবে যে প্যারাসিটামল কয় বেলা দেওয়া যায়। ঠিক আছে, তারপরে অন্য অন্য ব্যথার ট্যাবলেট কত বেলা দেওয়া যায়। ঠিক আছে, তারপরে এরিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক কত বেলা দেওয়া যায়, এমোক্সাসিলিন কত বেলা দেওয়া যায়, এটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এরপরে আমরা আসতে হবে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে প্রত্যেক কেজি তে 12 থেকে 15 এমজি পাওয়া যায়। এখন বলেন একটা 8 কেজি ওজনের বাচ্চা, একটা 10 কেজি ওজনের বাচ্চা, একটা 12 কেজি ওজনের বাচ্চা। ঠিক আছে, 8 কেজি, 10 কেজি, 12 কেজি ওজনের বাচ্চা কতটুকু ওষুধ দিবে? আপনি 8 কেজি বের করেন। আপনার 96 হ্যাঁ, তাহলে 1 চামচ 96 mg 96 এমজি। আমরা যদি আবার যাই উপরে, 96 এমজি তে কত হয়? তাহলে 120, 120। ঠিক আছে, 120 এমজি। তাহলে 96 এমজি, এক চামচে আছে কত এমজি? 120 mg 120 এমজি। যদি হাফ চামচ হয় কত এমজি হবে? 60 এমজি। হাফ চামচ খেলে কত এমজি হবে? 60 এমজি হবে। তাহলে অর্ধেক, তাহলে ওটা কি? অর্ধেক চামচ। তাহলে 60 এমজি হলে কম হয়েছে না? এখনো কত এমজি আছে? 36 এমজি। হ্যাঁ, 36 এমজি হয়েছে। এখন আপনি যদি দিতে চান তাহলে আরো যদি অর্ধেক বাড়ান, আরো 3 ভাগের 2 ভাগের অর্ধেক দিলে কত হবে? 30। কত হলো? 30 আর 6 আছে। 6 আছে। তাহলে ডোজটা কি হইতেছে? কমে যাইতেছে। মাকে যদি কোন 1 চামচও দিতে বলি, কত চামচ? 15 বেলা দিয়ে 124 দিন। এখানে বলে হ্যাঁ হ্যাঁ 3 ভাগও দিলে কত হচ্ছে? মানে 1 চামচ কম চাইতেছে। কোন 1 চামচ থেকে 4 ভাগের 3 ভাগ। হ্যাঁ, তাহলে কি থাকতেছে? 6 mg কম হচ্ছে এখানে। এখানে 6 এমজি কম হইতেছে। ঠিক আছে, তারপরে এখান থেকে যদি আমি আর এক বাড়াই, এই জায়গা দিয়ে গুণ দিই, তাহলে কত হয়? 124 8 দিয়ে গুণ দেন, 120 120 এমজি হলে কত চামচ হইতেছে? 1 চামচ কত চামচ? 1 চামচ। 1 চামচ। তাহলে সোজা 1 চামচ দেওয়া যাবে। 8 কেজি ওজনের বাচ্চার উপর যদি আপনি দিতে চান তাহলে 8 কেজি ওজনের বাচ্চা দিতে পারবেন
20 mg, অর্থাৎ উপরে তার যাইতে হবে 1 চামচ পর্যন্ত। 8 কেজি ওজনের বাচ্চা যদি আপনি উপরে দিতে চান এখান থেকে পুনে 1 চামচ দিতে পারেন বা তার থেকে 1 চামচ, 1 চামচের বেশি না। এখন 12 কেজি ওজনের বাচ্চা বা 10 কেজি ওজনের বাচ্চা গুণ করেন। 10-15 এখন প্রত্যেকটা এভাবে গুণ করতে হবে। আপনাদের সহজ ভাষায় বলে দিই, ঠিক আছে? যত কেজি ওজন বাচ্চা হবে তার সাথে আপনি গুণ করবেন, অর্থাৎ বাচ্চার ওজন ওজন গুণ পার কেজিতে এমজি, ঠিক আছে? পার কেজিতে এমজি গুণ কি হবে? পার কেজি, পার কেজি। বাচ্চার ওজন কেজি বা কেজি, ঠিক আছে? গুণ হলো যতটুকু পাবে এটা আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? যে প্যারাসিটামল এই বাচ্চার ওজনের সাথে কতটুকু পায়, ঠিক আছে? এখন আপনি একটা চামচ বের করতে হলে এই 12 নিচে আসা যাবে না, আবার কি 15 উপরে যাওয়া যাবে না, 15 উপরে যাওয়া যাবে না। 8 বছর হইলে আমরা 1 চামচ করে 3 বাদে হ্যাঁ 8 বছর 8 কেজি হইলে 8 কেজি 1 চামচ করে 3 আপনি বের করেন। এখন আমি নিয়ম শিখাবো, আমি শিখাবো কি নিয়ম, যে কেজির সাথে যতটুকু পাবে তার সাথে গুণ হবে, ঠিক আছে? গুণ হয়ে প্রত্যেক বেলা সে অত পরিমাণ ওষুধ পাবে। এখন আপনাকে চামচ বের করতে হলে এই 12 থেকে 15 মধ্যে থাকতে হবে, 12 থেকে 15 ভিতরে থাকতে হবে। স্যার যদি তার নিচে হয় তাহলে হবে না। না নিচে এলে তো কমে যাচ্ছে না, ডোজ কমে যাচ্ছে না, তাহলে তার ওষুধে কাজ করবে। আবার 15 উপরে হলে তো বেড়ে যাবে। 15 ওষুধ দিলে বেশি কি হবে, তাহলে আপনাকে বের করতে হবে। তাইলে বাচ্চার ওজন কেজি পুরান 15 থেকে 12। হ্যাঁ। বাচ্চার ওজন হচ্ছে না তাই 15 থেকে 12 এর ভিতরে হইলে কি এটা আমি এতক্ষণে বুঝতে পারছি। নিয়ম অনুযায়ী হবে? হ্যাঁ, এটা নিয়ম অনুযায়ী 15 কেজির উপরে যাওয়া যাবে না। কোন বইয়ে লেখা আছে 15 mg পার কেজি, প্যারাসিটামলে লেখা আছে 15 mg পার কেজি। আমি 12 থেকে 15, কোন বইয়ে লেখা আছে 12 থেকে 15, আর সর্বনিম্ন লাস্ট মানে আগের বই আছে 10 থেকে 15, যেটা লেটেস্ট পেডিয়াট্রিশিয়ানে এখান থেকে 12 থেকে 15 লেখেন, তাহলে আপনারা চামচ ভাগ করতে সুবিধা হবে। চামচ ভাগ করতে কি হবে? সুবিধা হবে। আর এমএল হইলে স্যার তখন ওই যে মানে কত দিব? এমএল এর তো দরকার নাই এখন, এমএল ওই যে ড্রপ দেখা হ্যাঁ ড্রপের ক্ষেত্রে আলাদা, ড্রপের হিসেবে আবার আলাদা আছে। তখন আমরা এমএল দিতে হবে, তখন 1 ml সমান 80 ml। ড্রপের ক্ষেত্রে আলে আর 1 ml সমান কি 80 ml। এখন 1 ml সমান কত? এখানে শুধু এই পার্থক্য, যদি বুদ্ধি থাকে শেষ। 1 ml এক, তাহলে 1 ড্রপ সমান কত? 1 ml সমান কত ড্রপ? 1 ml সমান কত ড্রপ হয়, এই ড্রপটা মনে রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ ফুটা কত ফুটা? কত ফুটা? 1 ml সমান কত ফুটা? হ্যাঁ তাই ফুটা তো পারছে না। না, মাপা লাগবে না তো, জানেন কি না? 2 ফুটা। হ্যাঁ? কে বলছিল 1 ml সমান কত ড্রপ? কেউ বলে 15 ড্রপ, কেউ বলে 14 ড্রপ, আপনারা 15 ড্রপই লিখেন, সমস্যা নেই। মানে 15 ফুটা স্যার। ড্রপ মানে ফুটা না, কোনো কেউ আবার তর্ক করেন না, বুঝতে পারছেন? কেউ যদি 16 ড্রপ বলে সমস্যা নেই, কেউ 14 ড্রপ বলে অনেকে। 15 থেকে 14 থেকে 15 ড্রপই মাঝখানে থাকে আমরা নাকি? স্যার 1 সমান 180 mg 1 ml এটাতে ক্লাস শেষ। এখন আপনি প্রথমটা এটা পরে ভাই, এটা আপনি ভিতরে চলে গেছেন, আপনি যে কথা আপনাদের ভিতরে, যারা সহজ ভাষায় বুঝতে পারছেন কথা, এখানে যে বাচ্চার ওজনের সাথে যত এমজি দিছি এই এমজিটা গুণ করব, গুণ করে আমরা চামচকে কয় ভাগে ভাগ করতে পারি? একটা হলো হাফ চামচ, নাকি ওই কয় 1 চামচ দিয়ে একটু বেশি, এই কথা বলতে পারবো আমরা? বলতে পারবো? তাহলে হাফ চামচ দিতে হবে, না হয় 1 চামচ দিতে হবে, না হয় 1 চামচ দিতে হবে, না হয় 1.5 চামচ দিতে হবে, না হয় 2 চামচ দিতে হবে। এবার তো চামচ দিতে হবে আমাকে, ওভাবেই তো লিখতে হবে, ঠিক আছে? না বলবেন যে 1 চামচ খায় একটু বেশি দিন, এই কথা বলা যাবে? এই কথা বলা যাবে? বলা যাবে স্যার। তাহলে একটু বেশি দিয়েন না,
এটাকে আপনি যখন এর মধ্যে যাতে রেঞ্জে থাকে তাহলে আপনার কি করবে আর কোনো সমস্যা হবে না। তাহলে মনে করেন 12 কেজি ওজনের বাচ্চা 12 দিয়ে গুণ দিলে কি কত হয় 144, 12 দিয়ে গুণ দিলে কত হয় 144, 15 দিয়ে গুণ দিলে কত হয় 180, হ্যাঁ 180। এখন 12 দিয়ে যদি গুণ দিই 12 দিয়ে 144, এক চামচে থাকে 120, আর যদি 1.5 চামচ করি কত হয় 1.5 চামচ করলে 180। যদি এখানে 1.5 চামচ করেন তাহলে 120 চামচ হয় না, 1.5 চামচ সব সময় মনে রাখবেন, ঠিক আছে। তাহলে 144 এ 1.5 চামচ, 144 এ হলে হয় এদিকে কত 1.5 চামচ 100 চামচে হয় 150, 100 চামচ তার থেকে 1.5 চামচ 1.5 চামচ পর্যন্ত খাওয়াতে পারবে, ঠিক আছে। বয়স অনুযায়ী কিভাবে স্যার কি বয়স অনুযায়ী এর ট্রিটমেন্ট হয়। ওই সিরাপের গায়ে যে লেখা থাকে 5 বছর থেকে 10 বছর না না, এটা বাচ্চাদের পেডিয়াট্রিক রুট, বাচ্চাদের প্রত্যেকটা পেডিয়াট্রিশিয়ানে, 20 কেজি হ্যাঁ একটা বাচ্চা ওজন আছে 20 কেজি কিভাবে বলতে পারেন ওজন মেপে দিবেন। বাচ্চার ওজন কত কেজি 20 কেজি, গুণ দেন 20 দিয়ে 12 থেকে 12 15 এটাতে দিলে চামচকে ভাঙা আনার জন্য দেন 12 দিয়ে গুণ দেন 240 240, বাচ্চা হইতে পারে 240 হলো 240 পর্যন্ত বাচ্চা ধরা যায়। 12 বছর 12 বছর 12 বছর 20 পর্যন্ত বাচ্চা। এখন আমরা 3 বছর বা 5 বছর পর্যন্ত সিরাপ খাই, 5 বছর পর্যন্ত কি এটা বাচ্চা সিরাপ খায়, তাই না। আর যেগুলো 8 বছর 10 বছর সিরাপ খায় এগুলো ননির পুতুল, অনেকে তো গিলতে পারে না, মনে হয় বাবা ভাই চাপায় দেয় পা, এরকম আছে না কত বাচ্চা। নরমালি আমরা 5 বছর বা 4 বছর পর্যন্ত সিরাপ খাই বাচ্চারা, তারপরে 7-8 বছর পর্যন্ত ট্যাবলেট, তখন আমরা ওই ট্যাবলেট 250 গ্রাম ক্যাপসুল 250 গ্রাম করা হয়েছে এই জন্য যাতে এগুলো বাচ্চার ডোজ, হ্যাঁ। আর সিরাপের ক্ষেত্রে তাহলে কি আপনি বুঝতে পারছেন 20 কেজি ওজনের বাচ্চা কত হবে 20 + 12 অথবা 20 কেজি ওজনের বাচ্চা হইতে হলে 5 বছরের বাচ্চা হয় না, হ্যাঁ 2 চামচ 2 চামচ করে প্যারাসিটামল খাবেন, ঠিক আছে। তাহলে এই হলো হিসাব, এই হলো কি হিসাব। কঠিন হয়েছে বুঝেন নাই সবাই হয়তো। ওজনের সাথে এই 12 থেকে 15 গুণ দিয়ে যত এমজি আসবে ওই 12 বা মিলাতে চামচ মিলাতে 120 এমজি, এক চামচ, অর্ধেক চামচে হয় 160, 1.5 চামচে হবে 160, তারপরে 2 চামচ হবে 240, পরিমাণে একটু বেশি হলে তো সমস্যা নেই। হ্যাঁ স্যার এমন না এটা মনে রাখতে হবে বেশি হলে প্যারাসিটামলের ক্ষেত্রে বিষক্রিয়া, বুঝতে পারছেন, প্যারাসিটামল খেলে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা বেশি, প্যারাসিটামলের ক্ষেত্রে বিষক্রিয়ার সম্ভাবনা বেশি। আপনি যদি 50টা সিডিল খান মরবেন না, কিন্তু 20টা যদি প্যারাসিটামল খান বাঁচানো তাই হবে। এই কথা ঠিক না বেটি? ঠিক। 20টা প্যারাসিটামল খাবে 2 পাতা, আর 50টা সিডিল খাবে। 50টা সিডিল বলতে ডাইজের খাবে, মোমেন্ট নেবে। 50টা যারা আত্মহত্যা করে এরা মানে বিষয়টা জানে না স্যার, দরকার নাই। তাহলে এইটার বেশিটা এরকম, এর জন্য এই 15 পার কেজিতে 15 বেশি দেওয়া যাবে না, এটা খেয়াল রাখবেন। আর যখন নিচে আসবেন তখন কি ওষুধে কাজ করবে না, ওষুধে কাজ করবে না, ঠিক আছে, এটাই স্বাভাবিক। এখন এখান থেকে আপনি 13-14 যাই পড়ে যাক, আমরা যাতে এর মধ্যে থাকি। এটাতে রেঞ্জ আছে, এটাতে কি আছে রেঞ্জ আছে, অনেক ওষুধের রেঞ্জ আছে। যেমন আমরা যদি আরেকটা দিই সহজ ভাষায়, এখন এসে এটাতে একই, এটা কি এটা একই থাকবে, পার কেজিতে 12 থেকে 15 থাকবে, 12 থেকে 15 থাকবে, পার কেজিতে 12 থেকে 15 থাকবে। ড্রপের হিসাব শুধু 1 ml, 1 ml এ থাকে 80 mg, আর 80 1 ml সমান 15 ড্রপ বা 16 ড্রপ, যেটা 7.5 ড্রপ দেওয়া যায় না। তখন যদি বলি আমরা অর্ধেক 40 mg, যেমন একটা বাচ্চার ওজন কত 4 কেজি, একটা বাচ্চার ওজন কয় কেজি দিলাম আছে না 4 কেজি, 4 বারান কত হয় 800, ঠিক আছে, 4 বারান 800। তাহলে এই 4 পূরণ কত হয় 60 পূরণ কত হয় 60। 1 ml এ কত থাকে 80, 1 ml এ কত থাকে 80, ঠিক আছে। তখন 1 ml এ 80 থাকলে তখন ওই ড্রপকে আমরা 1 ml 16 ড্রপ ধরে কি করি 12 ড্রপ তাকে দিতে বলি, ঠিক আছে। কত ড্রপ দিতে বলি
12 ফুট। কত ফুটা দিতে 12 ফুটা এই পাইলে কত হয় 60 5 12 কত হয় 60 এর 12 ফুটা দিতে হবে। ঠিক আছে, তখন ওই ড্রপটা আর 15 ফুটা থাকে না, তখন ড্রপটা ইয়ে হয়ে যায় 16 ফুটা। একেবারে সমান কত ফুটা হয়ে যায় 16 ফুটা। 12 দিলে 4 ভাগ করে দিলাম, 80 কে আমরা 4 করে দিলাম, করে এইভাবে এই ড্রপটা ব্যবহার। এটা কি শুধু প্যারাসিটামলের বেলা? এটা শুধু প্যারাসিটামল, এটা অনলি প্যারাসিটামল, অনলি আর শুধু আর কিছু না। এটা মাত্র একটা, এটা মাত্র কি একটা। স্যার এটা সব কোনো পদ্ধতি নাই, যেমন ওদের লাইফটা ক্যালকুলেশন করাটা পদ্ধতি স্যার এটা বয়সের সাথে মিলাই কিছু দেওয়া যাবে না? বয়সের সাথে মিলায় একটা কোনো সিস্টেম। স্যার এখন ওজনের মেশিন না থাকলে আমরা এটা শিক্ষক ওজন মেশিন রাখাই লাগবে, ওজন মেশিন রাখতেই হবে। মানে আমরা মনে করেন ফার্মেসি দিলাম না, এখন নিজের বাচ্চার চিকিৎসা করতে হলে নিজের বাচ্চার ওজন তো দেখে রাখা লাগবে, মনে রাখা লাগবে যে ওজনটা কত, এই হিসেবে ওজন মেশিন কিনে নেবে ওজনের যে প্রক্রিয়াটা এটা কত বছর পর্যন্ত রাখা লাগবে, কত বছর, মানে 5 কত বছর, বছর বাচ্চা পর্যন্ত এটা রাখবো, নিম্নে 5 থেকে 6 বছর। এর উপরে গেলে বয়সে এখন হ্যাঁ, এর উপরে গেলে বয়সে ধরি, আর 12 বছরের উপরে গেলে তো এটা 10 থেকে 12। হ্যাঁ, বয়স কিভাবে জানা? বয়সের মধ্যে বয়স ধরে কিভাবে দিতে হবে? না বয়স অনুযায়ী ট্রিপ নাই তো, এর তো ডোজ পরিপূর্ণ হয় না, বয়স অনুযায়ী ডোজ পরিপূর্ণ হয় না। লেখা থাকে স্যার। এটা সিরাপের গায়ে লেখা থাকে, কিন্তু এটা পরিপূর্ণ ডোজ না, কেউ দেয় না, এটা দেয় না, এটা বইয়ের কোনো কারিকুলাম না। তারা লিখে যে হাফ চামচ আছে, কিছুগুলো ওষুধ, কতগুলো ওষুধ আছে যে 5 বছরের ক্ষেত্রে আমরা এই ওষুধ, আমার কাছে লিস্ট আছে, আমি আপনাদেরকে দিয়ে দেব, যেভাবে লিস্ট করা আছে আপনাদেরকে আমি দিয়ে দেব। আপনারা চাইলে 20-30 টাকা করে খরচ করবে, আপনারা দিয়ে দেব। জি স্যার এই স্যার দিয়ে দিলে ওখানে কিছুগুলো আছে, যেমন কিছু কিছু সিরাপ আছে যেগুলো আমরা ওজনে যাওয়া লাগে না, সেগুলো বয়স অনুযায়ী 0 থেকে 1 বছর পর্যন্ত হাফ চামচ। কিন্তু সব চামচে সব ওষুধে এই সিস্টেম নাই, সব ওষুধে এই সিস্টেম নাই। বাচ্চাদের ক্ষেত্রে এই যে আমি পরে রাখছি, কারণ বাচ্চাদের ক্ষেত্রে কিছু চিকিৎসা আমাদেরকে জানা রাখা লাগবে, বেশ অনেক বড় না, কিছু চ্যাপ্টার, যেমন বাচ্চার সর্দি কাশি জ্বর, বাচ্চার ডায়রিয়া, ঠিক আছে, ঠান্ডা সবটুকু বললাম তো, বাচ্চার ডায়রিয়া। তারপরে কি হয়, বাচ্চা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, পুরাসিরা, এই ক্ষেত্রে যে যে ওষুধগুলো ব্যবহার করা হয়। এছাড়া আছে বাচ্চা খায় না, ঠিক আছে, এছাড়া কি কি ক্রিমির ওষুধ, এই কয়েকটা জিনিস জানলে হয়ে যাবে নাকি? জি স্যার। আপনি আমার কথা বুঝতে পারছেন? জি। বাচ্চাদের ক্ষেত্রে এই জন্য পরে আর ডোজ সহ কোন কোন ওষুধ, আমাদের কয়েকটা ওষুধ জানলে হবে। 1 সর্দি কাশি জ্বর, 2 ডায়রিয়া আমাশয়, 3 যদি বাচ্চার কোনো অ্যাক্সিডেন্ট হয়, পড়ে যায়, সেই ওষুধগুলো কিভাবে ব্যবহার করব, 4 কিমি ওষুধগুলো, 5 নাম্বার হলো বাচ্চা খায় না, ওর বাচ্চাদের আবার শ্বাসকষ্ট ডায়রিয়া হয়। এইগুলো এই কয়েকটা জিনিসের মধ্যে থাকলেই হবে। আর বাকি যদি বেশি হয় তাহলে তো অবশ্যই কি করতে হবে স্যার, মানে কারণ এক একটা এই রোগের এক একটা ওষুধ এক একটা পরিমাণ, সর্দি কাশি কফে যে ওষুধগুলো আছে সেগুলো ব্যবহার করব, অ্যান্টিহিস্টামিন এগুলো কয়েকটা তাহলে আগামী সপ্তাহে দিবেন স্যার, দিলে আমরা নিয়ে যাবো না। স্যার টাকা কি দিয়ে দেবেন স্যার আজকে? হ্যাঁ, স্যার আমি ফটো করে দিয়ে এসে দিয়ে দেব। আপনার টাকা দিয়ে আচ্ছা স্যার। কয়জন যে কয়জনই নিবে স্যার, আমাদের কাছে একজনের কাছে দিলাম না, দেখি কয়জন একজন টাকা আসবে। দিয়ে আমি আমরা ওই দিয়ে দিই স্যার আপনার কাছে, রিপোর্ট টাকা দিয়ে দিই আপনার কাছে, আপনি লিস্ট সংখ্যাটা জেনে নেন। স্যার না না স্যারে আনুক স্যার আপনি ফটোকপি করে নিয়েছেন, আমরা টাকা দিয়ে দেব। স্যার অ্যাডভান্স দিয়ে দিই আমরা। কত তোর লাগবে সেটাই তো কথা, স্যার একটা লিস্ট দিলেই তো হবে না, আমি লিস্ট করে দিলেই হবে। স্যার অ্যাডভান্স দিলে দিতে পারবো। যে কয়টা আছে সে কয়টা দিয়ে দেন, তাইলে হয়ে যাবে। তারপরে তার কাছ থেকে নিজ দায়িত্বে নিব না। এটা আমাকে অনেক কষ্ট করে বের করা লাগছে, ঠিক আছে, ওটা বই থেকে যে কারো দরকার হবে। কত করে দেবেন স্যার আমরা? আচ্ছা দিয়ে দিই, 30 টাকা 30 টাকা করে দিয়ে দিই। আর 30 টাকা। 30 টাকা করে দিয়ে দাও, যারা যারা হাত কাছে আসতে দিয়ে দাও না স্যার। স্যার বুঝিয়ে দিতে না আর আমরা যারা আনছি না তারা করে দেবো। দিবেন না, সন্দেহ হইতে থাক, আমি আইনে দিব না আপনাদের। না স্যার টাকা তো যারা নিবেন ফটোমি করে যদি নিতে চান নিবেন, কিন্তু টাকা চালাবেন এক কথায়, ঠিক আছে, 20-30 টাকা করে দিয়ে দিন। আর কেউ এখন নিবেন না স্যার। এখন কেউ তো মনে সাহস হচ্ছে না, নিয়ে দিব। না এটা না স্যার। এই কাকে দিয়ে দেন? ফেলে দেন আমাকে। ওরা নাম লিখে দেন, নাম লিখে আপনার নাম লিখে দেন। নাম লিখে দিলে ভালো না? যাদের টাকা নিয়ে এই, নামটা লিখে দেন।
যাদের নাম নাম লিখে নেন। টাকাদের নাম দেন। নুমান শিল্পী রাখবেন। শাহাদাত লেখেন। কত কত 30 টাকা? আমার নাম লেখেন শাহাদাত। আপনার নামটা কি? শাহাদাত, শাহাদাত। তোমার বন্ধু ভাই তোমার সাথে যাবো একজন মোটা এনের বাড়ি ভোর এবারে উত্তর হিমালি রাস্তা দিলাম নাম লেখা আগামী সপ্তাহে আর পেলাম না আপনার থেকে তুমি চারশো দিনে এক রিয়া দিয়া দেব সেভ করা আর তো কাগজ সে না সাউন্ড